আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই নতুন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে বেসিক ইংলিশ গ্রামারের উপরে ক্লাস চলছে। অলরেডি 6টি ক্লাস পাবলিশ হয়েছে, আজকে 7ম ক্লাস। আজকে যে 7ম ক্লাস, এই ক্লাসের বিষয়টি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ কন্ডিশনালস। অর্থাৎ আজকে থেকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলসগুলো, যে নিয়মগুলো, সেটা নিয়ে আলোচনা শুরু করব। তোমরা যারা নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা নির্ধারিত টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে নিয়ম, প্রথম যে রুল, সেটা কি বা প্রথম যে বিষয়, সেটা হচ্ছে কন্ডিশনালস। তাহলে চলো আমরা কন্ডিশনালস নিয়ে আজকের আলোচনাটা শুরু করি। দেখো, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে এটা নিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্স আসলে কয় প্রকার। তোমরা কেউ বলো 3 প্রকার, কেউ বলো 4 প্রকার। আসলে কন্ডিশনালস 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, তবে জিরো কন্ডিশনাল নামে আর একটা কন্ডিশনাল আছে। তাহলে সেই হিসাব করলে আমাদের 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। দেখো, জিরো কন্ডিশনালের গঠনটা কি, যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস আর একটা প্রেজেন্ট সিম্পল। তোমরা জানো যে কন্ডিশনাল সেন্টেন্স সবগুলোই শুরু হয় কি দিয়ে? ইফ দিয়ে। তাহলে জিরো কন্ডিশনালে ইফের পরে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, একটা কমা, কমার পরে আর একটা প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখো, আমি যদি কয়েকটা উদাহরণ লিখি, যে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, তাই না? ইফ ইউ স্টাডি গ্রামার, if you study grammar it gets easier, তাই না? আমরা যদি আরো দু একটা উদাহরণ লিখি, যে if you read না eat, if you eat more you feel sick, তাই না? আরেকটা লিখি, ইফ ইউ লাভ পিপল, যে মানুষকে ভালোবাসো, আল্লাহ লাভস ইউ, তাই না? দেখো, এখানে আমি যে 4টি সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে? প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে ইফ দিয়ে, তাই না? অ্যান্ড দেখো, ইউ হিট ওয়াটার, আমরা যদি পানিকে উত্তপ্ত করি, স্বাভাবিক এটা ফুটবে। আমরা যদি বা কেউ যদি যে স্টাডি গ্রামারটা স্টাডি করে, এটা বোঝা তার জন্য সহজ হবে। ইট গেটস ইজিয়ার টু লার্ন টু আন্ডারস্ট্যান্ড। তুমি যদি বেশি খাও, তুমি স্বাভাবিক সিক অনুভব করবে, তুমি অসুস্থ হয়ে যাও, অসুস্থ ফিল করো। ইফ ইউ লাভ পিপল, যদি তুমি মানুষকে ভালোবাসো, আল্লাহ লাভস ইউ, আল্লাহ তোমায় ভালোবাসে। এখন দেখো, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি অসুস্থতা অনুভব করো, এটা সহজ হয়, এটা ফোটে, ইট বয়েলস, উত্তপ্ত হয়, ফোটে। এই সবগুলো কি? এই সবগুলো কিন্তু রেজাল্ট। বিষয় খেয়াল করো, এটা রেজাল্ট। এই রেজাল্টের শর্তটা কি? এই শর্তটা হচ্ছে এইটা, তুমি যদি বেশি খাও, তুমি অসুস্থ ফিল করো, তাই না? তুমি যদি গ্রামার স্টাডি করো, এটা বোঝা তোমার জন্য সহজ হয়। তুমি যদি পানিকে উত্তপ্ত করো, এটা কি হয়? এটা ফোটে। তুমি যদি পানিকে তাপ দাও, এটা উত্তপ্ত হয়। তাহলে এগুলো কি? এগুলো কন্ডিশন। আর ফলাফলটা কি? এইটা। তাহলে জিরো কন্ডিশনালে দেখো, জিরো কন্ডিশনালে প্রথমে ইফ, জিরো কন্ডিশনালে প্রথমে ইফ প্লাস কন্ডিশন, ইফ প্লাস কন্ডিশন প্লাস রেজাল্ট, ফলাফল,
এটা সাধারণত জিরো কন্ডিশনাল সাধারণত কি ইন্ডিভিজুয়াল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, এক্সপেরিমেন্টাল ট্রুথ হতে পারে, হেবিচুয়াল ট্রুথ হতে পারে, ফ্যাকচুয়াল ট্রুথ। যেমন তুমি যদি পানিকে তাপ দাও এটা উত্তপ্ত হবে, এটা ফুটবে, এটা কি এক্সপেরিমেন্টাল ট্রুথ, তাই না? এটা অবশ্যই এক্সপেরিমেন্টাল ট্রুথ। তুমি যদি বেশি খাও তুমি অসুস্থ অনুভব করো, এটাও এক্সপেরিমেন্টাল ট্রুথ। তুমি যদি মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমায় ভালোবাসে, এটা কি ফ্যাকচুয়াল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, তাই না? তাহলে জিরো কন্ডিশনাল মানে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এটা সাধারণত কি বুঝাবে? এটা বুঝাবে এক্সপেরিমেন্টাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, হেবিচুয়াল ট্রুথ। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু জিরো কন্ডিশনালে আমাদের রেজাল্টটা নির্দিষ্ট, কারণ তুমি যদি বেশি খাও তুমি অসুস্থ অনুভব করো, অর্থাৎ তুমি সিক ফিল করো, তুমি অসুস্থতা অনুভব করো, সিক ফিল করো, এটা কি নির্দিষ্ট। তুমি মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি যদি পানিকে তাপ দাও এটা উত্তপ্ত হয়, এটা ফোটে, এগুলো কি নির্দিষ্ট না? জিরো কন্ডিশনাল রেজাল্টটা সবসময় কি নির্দিষ্ট। এই কারণে জিরো কন্ডিশনালে তুমি যে ইফ ইউজ করো প্রথমে, এই ইফের বদলে যদি এখানে হয় ইউজ করো তাহলেও সেন্টেন্সটা কারেক্ট। তুমি যদি ইফের বদলে হয় ইউজ করো প্রত্যেকটা সেন্টেন্স তাও কারেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল আলোচনা। আমরা আবার একটু রিপিট করি। জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল মাঝখানে একটা কমা হবে, এটা এক্সপেরিমেন্টাল ট্রুথ, হেবিচুয়াল ট্রুথ, ফ্যাকচুয়াল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এটা নির্দেশ করে। জিরো কন্ডিশনালের ইফ প্লাস কন্ডিশন, পরটা হচ্ছে রেজাল্ট, আর রেজাল্টটা যেহেতু সবসময় নির্দিষ্ট সেহেতু ইফের বদলে আমরা হয়েন যদি ইউজ করি তাহলেও সেন্টেন্স কারেক্ট। আশা করি বুঝতে পারছো। এখন দেখো জিরো কন্ডিশনালের সঙ্গে ফার্স্ট কন্ডিশনালের পার্থক্য কি, একটু পার্থক্য বোঝার চেষ্টা করো। আমরা নিচের তিনটে সেন্টেন্স মুছে ফেলি। দেখো জিরো কন্ডিশনালের সঙ্গে ফার্স্ট কন্ডিশনালের পার্থক্য কি। আমাদের ফার্স্ট কন্ডিশনাল গঠন হচ্ছে দেখো ফার্স্ট কন্ডিশনাল গঠন কি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স প্লাস সাবজেক্ট। এখন এখানে অনেকে আমরা বলি কি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, আমরা অনেকেই বলি যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস ফিউচার সিম্পল, কিন্তু আমি সেটা বলবো না। কারণ দেখো সবসময় যে ফিউচার সিম্পল টেন্স হবে তা নয়, কারণ ফিউচার সিম্পল টেন্সে হেল্পিং ভার্ব বসে শ্যাল বা উইল, কিন্তু এখানে কখনো কখনো ক্যান বা মে এগুলোও ব্যবহৃত হতে পারে, আর ক্যান মে হলে তো সেটা ফিউচার সিম্পল হয় না। এই কারণে দেখো তোমরা গঠনটা মনে রাখবা এইভাবে যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস ডট 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 অতিরিক্ত অংশ। অর্থাৎ জিরো কন্ডিশনালে কমার পূর্বে হবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পূর্বে হবে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পরে সাবজেক্টের পরে যে কোনো একটা ক্যান অথবা মে অথবা শ্যাল অথবা উইল। এখন ক্যান মে শ্যাল উইল এগুলো কি মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের কি ফর্ম হয় V1 ফর্ম, এই কারণে পরবর্তী মূল ভার্বের V1 ফর্ম প্লাস অতিরিক্ত অংশ ডট ডট ডট। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে জিরো কন্ডিশনালের নির্ধারিত স্ট্রাকচার, কিন্তু ফার্স্ট কন্ডিশনালের নির্ধারিত স্ট্রাকচার, কিন্তু ফার্স্ট কন্ডিশনালে কিন্তু আর একটা স্ট্রাকচার আছে। সেটা কি দেখো, ফার্স্ট কন্ডিশনালে আর একটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি বিষয় সেটা জানি সবাই। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল মনে করো টেন্স। ফার্স্ট কন্ডিশনের আরেকটা গঠন হচ্ছে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর একটা ইফ, এরপর প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, আমরা যদি এইটুকু বাদ রেখে জাস্ট মূল যে স্ট্রাকচার এটার সঙ্গে জিরো কন্ডিশনালের একটু যদি পার্থক্য বোঝার চেষ্টা করি, তাহলে দেখো জিরো কন্ডিশনালে উভয় পাশেই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পূর্বে প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পরে প্রেজেন্ট সিম্পল টেন্স। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে কিন্তু কমার পূর্বে প্রেজেন্ট সিম্পল, কমার পরে কিন্তু প্রেজেন্ট সিম্পল নয়। কমার পরে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অতিরিক্ত অংশ যা থাকে।
আশা করি বুঝতে পারতেছো। জিরো কন্ডিশনালে কমার পূর্বে প্রেজেন্ট সিম্পল, কমার পরেও প্রেজেন্ট সিম্পল, কিন্তু ফার্স্ট কন্ডিশনালে কমার পূর্বে প্রেজেন্ট সিম্পল, কমার পরে কিন্তু প্রেজেন্ট সিম্পল নয়। তোমরা অনেকে বলো কমার পরে ফিউচার সিম্পল, না ফিউচার সিম্পলও নয়। কমার পরে সাবজেক্ট, সাবজেক্টের পর হইতে পারে ক্যান, মে, শ্যাল, উইল, যে কোনো একটা হেল্পিং ভার্ব, এই মডেল অক্সিলারির যে কোনো একটা হেল্পিং ভার্ব, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম অর্থাৎ মূল ভার্ব 1 প্লাস অতিরিক্ত অংশ। হ্যাঁ, জিরো ফার্স্ট কন্ডিশনাল আর একটা গঠন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন ইফ ইউ, সবচেয়ে কমন একটা উদাহরণ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তাই না? এই যে দেখো প্রথম উদাহরণ, প্রথম স্ট্রাকচার অনুযায়ী ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পূর্বে এই যে ইফ, এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পূর্বে, কমার পরে প্রথমে সাবজেক্ট, এরপর ক্যান, মে, শ্যাল, উইল, এই যে উইল, এরপরে মূল ভার্ব V1, এরপরে অতিরিক্ত অংশ। একটা বিষয় খেয়াল করো, কমার পূর্বে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এই যে ইফ, এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, কমার পরে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইল, এই যে উইল, এরপরে কি V1, এরপরে অতিরিক্ত অংশ। আর যদি আমরা এই গঠনের একটা সেন্টেন্স দেখি তাহলে কি লিখবো? মনে করি এটাকে আমরা লিখি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে কি ইফ, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ। দেখো প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ওয়ার্ক হার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে কি ইফ, এরপরে ইফ, এরপরে কি প্রেজেন্ট সিম্পল টেন্স, এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখন পর্যন্ত আমাদের জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুটা কন্ডিশনাল নিয়ে আলোচনা হলো। চলো এখন আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এই দুটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখো এখানে আমি তিনটি কন্ডিশনালের আবার নতুন করে গঠন লিখেছি, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল গঠনটা আবার লিখেছি, সেকেন্ড এবং থার্ড। কন্ডিশনাল বলতে মূলত এই তিনটা কন্ডিশনাল, নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে নির্ধারিত টপিক কম্পিটিং সেন্টেন্স, কম্পিটিং সেন্টেন্সে এই তিনটা কন্ডিশনালের উপরে কম্পিটিং সেন্টেন্সের প্রশ্ন আসতে পারে। জিরো কন্ডিশনালটা মূলত অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টের জন্য, অ্যাডমিশন লেভেলের যারা পরীক্ষা দিতে যাচ্ছ বিভিন্ন ভার্সিটিতে, মেডিকেল কলেজে বা যারা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য, কিন্তু একাডেমিক লেভেলের জন্য ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখন এই তিনটা কন্ডিশনালের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করো। দেখো তোমরা জানো যে কন্ডিশনাল সেন্টেন্স সবসময় শুরু হবে ইফ দিয়ে এবং মাঝখানে কি থাকবে? একটা কমা থাকবে, এই যে মাঝখানে একটা কমা থাকবে। কম্পিটিটিভ সেন্টেন্সের নির্ধারিত একটা বিষয় হচ্ছে অবশ্যই মাঝখানে একটা কমা থাকবে এবং শুরু হবে ইফ দিয়ে। তবে হ্যাঁ, যদি পরবর্তী অংশটুকু আগে আসে তাহলে কিন্তু আর কমার প্রয়োজন নেই, আমরা সেখানে আসতেছি। এখন দেখো ফার্স্ট কন্ডিশনের কমার, ফার্স্ট কন্ডিশনের গঠনটা হচ্ছে কি? ফার্স্ট কন্ডিশনালের ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, সেকেন্ড কন্ডিশনালের ইফ প্লাস পাস্ট সিম্পল, থার্ড কন্ডিশনালের ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পার্থক্যটা বুঝো, ফার্স্ট কন্ডিশনালে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট সিম্পল টেন্স, থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তিনটা আগে পার্থক্য বোঝার চেষ্টা করো। এখন দেখো তিনটাতে কমা আছে, কমার পরে ফার্স্ট কন্ডিশনে দেখো, ফার্স্ট কন্ডিশনে সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইল মডেল অক্সিলারি, কিন্তু মূল ভার্ব V1, মূল ভার্বে প্রেজেন্ট সিম্পল ফর্ম। সেকেন্ড কন্ডিশনে সাবজেক্টের পরে কুড, মাইট, শুড, উড। সেকেন্ড কন্ডিশনাল মূলত পাস্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল মূলত পাস্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল পাস্ট কন্ডিশনাল। সেহেতু ক্যানের পাস্ট কুড, মের পাস্ট মাইট, শ্যালের পাস্ট শুড, উইলের পাস্ট উড, কিন্তু মূল ভার্বের কিন্তু এখানেও V1, কারণ আমরা জানি মডেল অক্সিলারির পরে ভার্বের কখনোই পাস্ট ফর্ম হয় না। এই কারণে ফার্স্ট কন্ডিশনালে ক্যান, মে, শ্যাল, উইল এখানেও V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড, মাইট, শুড, উড এখানেও V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু থার্ড কন্ডিশনাল কিন্তু পাস্ট পারফেক্ট। দেখো থার্ড কন্ডিশনাল কিন্তু মূলত পারফেক্ট কন্ডিশনাল, আর এই পারফেক্ট হওয়ার কারণে দেখো কুড, মাইট, শুড, উডের পরে একটা হ্যাভ চলে আসছে, কারণ পারফেক্ট টেন্সে হ্যাভ বসে। আর যেহেতু হ্যাভ আসছে সেহেতু মূল ভার্বের V3 ফর্ম, কারণ হেল্পিং ভার্ব হ্যাভ হলে মূল ভার্বের V3 ফর্ম হয়। তাহলে আবার একটু আমরা রিপিট করি, তিনটা কন্ডিশনালের পার্থক্য হচ্ছে ফার্স্ট কন্ডিশন কমার পূর্বে প্রেজেন্ট সিম্পল, সেকেন্ড কন্ডিশন পাস্ট সিম্পল, থার্ড কন্ডিশনে পাস্ট পারফেক্ট। পার্থক্যটা দেখো,
কমার পরে তিনটা কন্ডিশনালে কি আছে, সাবজেক্ট আছে, কারণ সাবজেক্ট সব জায়গায় থাকবে, তিনটাতেই থাকবে, সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে ফার্স্ট কন্ডিশনে ক্যান মে শ্যাল উইল, সেকেন্ড কন্ডিশনে কুড মাইট শুড উড, থার্ড কন্ডিশনে কুড মাইট শুড উড প্লাস একটা হ্যাভ। আর এই হ্যাভের কারণে মূল ভার্বের V3 ফর্ম, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনালে কিন্তু V1 ফর্ম। যেহেতু আমাদের ফার্স্ট কন্ডিশনাল অলরেডি বোঝা শেষ, এই কারণে আমি এখানে আর উদাহরণ লেখার জায়গা রাখি নাই। আমরা বুঝবো এখন সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। দেখো সেকেন্ড কন্ডিশন একটা উদাহরণ লিখি, যে ইফ ইউ স্টাডিড মোর, যদি তুমি ভালো করে পড়াশোনা করতে, একটু বেশি পড়াশোনা করতে, ইউ উড মেক এ গুড রেজাল্ট। দেখো তো আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি সাজাই, ইফ প্লাস পাস্ট সিম্পল, এই যে ইফ, এই যে পাস্ট সিম্পল টেন্স, এরপরে কি আছে, একটা কমা আছে, এই যে কমা, এরপরে কি সাবজেক্ট ইউ, এরপরে কি কুড মাইট শুড উড, এই যে উড, মূল ভাবের কি V1 ফর্ম। এই দেখো মেকের কিন্তু V1 ফর্ম, মেড কিন্তু নয়, মেক V1 ফর্ম প্লাস অতিরিক্ত অংশ। এখন দেখো যদি আমরা থার্ড কন্ডিশনের একটা উদাহরণ লিখি, তাহলে কি লিখবো, যে ইফ ইউ হ্যাড গন দেয়ার, তুমি সেখানে যেতে, ইউ কুড হ্যাভ মেট, তুমি তার সঙ্গে দেখা করতে পারতে। এখন দেখো তো স্ট্রাকচার অনুযায়ী, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এই যে ইউ হ্যাড গন দেয়ার, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এরপরে কি কমা, কমার পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কুড মাইট শুড উড, এই যে কুড, এরপরে কি হ্যাভ, এরপরে কি ভার্ব 3। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো আমাদের কিন্তু বোর্ডে আরো জায়গা ফাঁকা আছে, বোর্ডে জায়গা ফাঁকা আছে মানে এই সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন নিয়ে আমাদের আরো কিছু কথা আছে। আর কথাটা কি, কথাটা হচ্ছে দেখো প্রথমে সেকেন্ড কন্ডিশনালে আসি আমরা, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে যদি হ্যাড বা ওয়ার মূল ভার্ব হিসাবে বসে, মেইন ভার্ব, কোন সেন্টেন্সে যদি হ্যাড বা ওয়ার মূল ভার্ব হিসাবে বসে, তাহলে সেই সেন্টেন্সটা কোন টেন্স, অবশ্যই পাস্ট সিম্পল টেন্স, কারণ হ্যাড বা ওয়ার তো হেল্পিং ভার্ব। যদি হ্যাড বা ওয়ার হেল্পিং ভার্ব হিসেবে বসে, তাহলে হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে বসলে পাস্ট পারফেক্ট, ওয়ার হেল্পিং ভার্ব হিসেবে বসলে কি পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু হ্যাড বা ওয়ার যদি মূল ভার্ব হিসেবে বসে, যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। এখন দেখো এখানে ওয়ার কিন্তু মূল ভার্ব, এখানে ওয়ার কিন্তু মূল ভার্ব, আমরা উপরটা মুছে ফেলি। দেখো একটা সেন্টেন্স লিখি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই কুড ফ্লাই, যদি আমার পাখির মতো ডানা থাকতো, পাখা থাকতো, আই কুড ফ্লাই, আমি উঠতে পারতাম, তাই না। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, যে এখানে হ্যাড হচ্ছে মূল ভার্ব, এখানে ওয়ার হচ্ছে মূল ভার্ব। কারণ দেখো এই যে আমাদের মাঝখানে যে কমা আছে, এই কমার পূর্বে কিন্তু আর কোনো ভার্ব নেই। আর যদি একটা সেন্টেন্সে একটি ভার্ব হয়, সেটা কি ভার্ব হয়, মূল ভার্ব হয়। এখানে হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব, ওয়ার হচ্ছে বি ভার্ব, কারণ এই দুটাই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন যদি এই হ্যাডটাকে আমি সাবজেক্টের পূর্বে নিয়ে আসি, যদি সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখি, যে হ্যাড আই দ্য উইংস, মনে করে এরপরে যা আছে সব ঠিক, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই। দেখো হ্যাডটাকে কিন্তু আমি আয়ের আগে নিয়ে আসছি, তাহলে এখানে যে ইফ, এই ইফটা কিন্তু আর থাকবে না, এই যে ইফ এখানে কিন্তু আর থাকবে না। আবার বুঝো, আমি যদি হ্যাডটাকে আয়ের পূর্বে নিয়ে আসি, দেখো হ্যাডটাকে আয়ের পূর্বে নিয়ে আসছি, হ্যাড আই দ্য উইংস, তাহলে প্রথমে যে ইফ ছিল, প্রথমে যে ইফ ছিল, এই ইফ কিন্তু আর থাকবে না, কারণ এখানে ইফ যে অর্থ প্রকাশ করে, হ্যাড সেম অর্থ প্রকাশ করে। ইফ মানে যদি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এই হ্যাড অর্থ এখানে যদি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। যেহেতু হ্যাড সাবজেক্টে আগে আসলে ইফের মতো অর্থ প্রকাশ করতেছে, সেহেতু এখানে ইফটা আর থাকবে না। অতএব এটাও হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটাও একটা সেকেন্ড কন্ডিশনের গঠন।
একইভাবে যদি আমি ওয়ারটাকে সাবজেক্টের আগে নিয়ে আসি, যেমন ওয়ার আই এ কিং, আই কুড ফ্লাই, আই কুড হেল্প দ্য পুয়ার। দেখো ওয়ার যদি এই সাবজেক্টের আগে আসে তাহলে এখানে ইফ যে ছিল এই ইফটা আর থাকবে না, কারণ এখানে ওয়ার ইফ একই অর্থ প্রকাশ করে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সেকেন্ড কন্ডিশনে শুধুমাত্র হ্যাড বা ওয়ার, অন্য কোনো ভার্ব কিন্তু নয়, শুধুমাত্র হ্যাড বা ওয়ার যদি সাবজেক্টের আগে আসে, এই যে এখানে আগে আসছে, এখানে আগে আসছে, তাহলে প্রথমে যে ইফ থাকে আমাদের কন্ডিশনালে নির্ধারিত যে ইফ, এই ইফটা আর থাকবে না। আশা করি বুঝতে পারতেছো। একইভাবে দেখো, একইভাবে একটু মুছে ফেলি। দেখো আমরা যদি থার্ড কন্ডিশন, এই থার্ড কন্ডিশনের যে নির্ধারিত হ্যাড, এই হ্যাডও যদি সাবজেক্টের আগে আসে, এটা যদি আমাকে উপরে লিখি, এখানে লিখি, এই হ্যাড যদি সাবজেক্টের আগে আসে, যেমন হ্যাড ইউ গন দেয়ার ইউ উড হ্যাভ মিট উইথ হিম, পরে যা আছে সব ঠিক। দেখো এই হ্যাডকে কিন্তু আমি সাবজেক্টের আগে নিয়ে আসছি, এই যে সাবজেক্ট ইউ তার আগে নিয়ে আসছি, যে ইউ এর আগে আসছে হ্যাড, এই হ্যাড কিন্তু ইউ এর পরে ছিল, হ্যাড ইউ এর পরে ছিল, কিন্তু এখানে হ্যাড কিন্তু ইউ এর আগে আসছে। তাহলে থার্ড কন্ডিশনে শুধুমাত্র হ্যাড, কারণ থার্ড কন্ডিশনে পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব একটাই, কি সেটা হ্যাড। এই হ্যাড যদি সাবজেক্টের আগে আসে তাহলে এখানে যে প্রথমে ইফ ছিল সেই ইফটা আর থাকবে না। তাহলে এখন এখানে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে, তোমাদের একটা ভেজাল লাগতে পারে তোমাদের মধ্যে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনেও হ্যাড আছে, থার্ড কন্ডিশনেও হ্যাড আছে, আমরা পার্থক্য করব কি দিয়ে? তোমাদের একটা বিষয় নিয়ে ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনেও হ্যাড আছে, থার্ড কন্ডিশনেও হ্যাড আছে। আমরা প্রথমে হ্যাড দেখে কিভাবে বুঝবো যে এটা থার্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন? আমাদের বোঝার সিস্টেমটা হচ্ছে, যদি হ্যাডের পরে আর কোনো ভার্ব থাকে, যেমন এখানে ভার্ব আছে, কি সেটা গন, যদি হ্যাডের পরে আর কোনো ভার্ব থাকে তাহলে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট মানে তো থার্ড কন্ডিশনাল, কারণ কন্ডিশনাল মানেই পারফেক্ট কন্ডিশনাল, এই থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে হ্যাডের পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে হ্যাড সেক্ষেত্রে হেল্পিং ভার্ব, গন হচ্ছে মূল ভার্ব। আর যে সেন্টেন্সে হ্যাড হেল্পিং ভার্ব সেটা কোন সেন্টেন্স, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। কিন্তু হ্যাডের পরে যদি আর কোনো ভার্ব না থাকে, দেখো এখানে বিষয় খেয়াল করো, দেখো হ্যাডের পরে ইফ আই হ্যাড দ্য উইংস, মনে করো অফ এ বার্ড আই কুড ফ্লাই, এই যে কমার পূর্বের যে অংশ, এই কমার পূর্বের অংশ দেখো তো, এই যে হ্যাড যে ভার্ব, এই হ্যাড ভার্বের পরে আর কোনো ভার্ব আছে? নাই। তাহলে মানে কি হ্যাডই এখানে মেইন ভার্ব। যদি আরেকটা ভার্ব থাকতো, যদি আরেকটা ভার্ব থাকতো তাহলে হ্যাড হইতো হেল্পিং ভার্ব, পরেরটা হয়তো মূল ভার্ব, কিন্তু আর কোনো ভার্ব আছে কমার পূর্বে? নেই। তাহলে এখানে হ্যাড মেইন ভার্ব। আর হ্যাড মেইন ভার্ব মানে কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। আর পাস্ট সিম্পল মানে কি? সেকেন্ড কন্ডিশন। তো দেখো এখানে কিন্তু হ্যাডের পর আরেকটা ভার্ব আছে গন, তার মানে হ্যাড এখানে কি ভার্ব? হ্যাড এখানে হেল্পিং ভার্ব, গন এখানে মেইন ভার্ব। আর যে সেন্টেন্সে হ্যাড হেল্পিং ভার্ব সেটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট মানে কি? থার্ড কন্ডিশনাল। আশা করি বুঝতে পারতেছো। এখানে আরেকটা বিষয় বলি, সেটা যে কোনো কন্ডিশনালেই হইতে পারে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল, যে কোনো কন্ডিশনালে হইতে পারে, যদি পরের অংশটুকু আগে বসে, যেমন সাবজেক্ট প্লাস কুড মাইট শুড উড, এই অংশটুকু যদি আগে বসে, যেমন ইউ উইল মেক এ গুড রেজাল্ট ইফ ইউ স্টাডি মোর। আচ্ছা একটা লিখি, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল মেক এ গুড রেজাল্ট। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য বোঝো, এই দুটা সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করো। আমরা সব মুছে ফেলি, একটু দরকার নেই আমাদের। দেখো ইউ উইল মেক এ গুড রেজাল্ট ইফ ইউ স্টাডি মোর, প্রত্যেকটা সেন্টেন্সের দুটা অংশ, যে ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তোমরা
যারা ট্রান্সফরমেশন করেছো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছো, তোমরা জানো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ইফ ইউ স্টাডি মোর, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যদি তোমাদের ক্লজ বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়ে সমস্যা থাকে, আমি পরবর্তীতে এটার উপরে টপিক ক্লাস দিব, তখন তোমরা বিষয়টা ক্লিয়ার করে নিও। দেখো তাহলে ইউ উইল মেক এ গুড রেজাল্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ স্টাডি মোর, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে দেখো ইফ ইউ স্টাডি মোর, এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল মেক এ গুড রেজাল্ট, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটা বিষয় সবসময় মনে রেখো, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আগে প্রিন্সিপাল ক্লজ পরে সাবঅর্ডিনেট ক্লজ বসে, তাহলে মাঝখানে কোনো কমা থাকবে না। যদি কোনো সেন্টেন্সে আগে প্রিন্সিপাল ক্লজ পরে সাবঅর্ডিনেট ক্লজ বসে, মাঝখানে কোনো কমা থাকবে না, কারণ কমা দিলে ভুল। কিন্তু যদি আগে সাবঅর্ডিনেট থাকে পরে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আগে পরে প্রিন্সিপাল, মাঝখানে কমা দিতে হবে। তার কারণ কি দেখো, তার কারণ হচ্ছে এই যে ইফ ইউ স্টাডি মোর, এই যে ইফ ইউ স্টাডি মোর, এই যে আমাদের এটি সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজের শেষ কোথায়, সীমানা কোথায়, এটার বাউন্ডারি কোথায়? এটার বাউন্ডারি হচ্ছে এই কমা। কারণ এটা কি এই পর্যন্ত, এটা এই পর্যন্ত না এই পর্যন্ত নাকি এই পর্যন্ত, সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। আর এই বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কমা বসেছে। অতএব সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটা পার্টিশন, বাউন্ডারি, সীমানা নির্ধারণ চিহ্ন হচ্ছে এই হচ্ছে কমা। কিন্তু যদি আগে প্রিন্সিপাল ক্লজ হয় পরে সাবঅর্ডিনেট ক্লজ হয়, মাঝখানে কমা দেওয়ার প্রয়োজন নেই। এই কারণেই, কারণ দেখো এইখানে এই যে ইফ একটা কি আছে, কনজাংশন আছে। এই যে ইফ কনজাংশনটাই বলে দিচ্ছে যে কনজাংশনের আগে পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ, কনজাংশন থেকে শুরু হলো সাবঅর্ডিনেট ক্লজ। কারণ সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। এই ইফ হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সহজ কথা, যদি দুইটা সেন্টেন্সের দুইটা ক্লোজের মাঝখানে একটা কনজাংশন থাকে, সেখানে কমা বসবে না। অর্থাৎ আগে প্রিন্সিপাল ক্লজ পরে সাবঅর্ডিনেট ক্লজ, মাঝখানে কনজাংশন বসলে সেখানে কমা থাকবে না। কিন্তু আগে সাবঅর্ডিনেট ক্লজ পরে প্রিন্সিপাল ক্লজ, অবশ্যই একটা মাঝখানে কমা দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে কন্ডিশনাল সম্পর্কে সামগ্রিক আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।